আদানির কারণে কি এবার মোদী সরকার বেকায়দায় পড়তে যাচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় মিডিয়ায়। অভিযোগ উঠেছে ইরান থেকে গোপনে এলপিজি আমদানি করছে আদানির কোম্পানি। খোদ মার্কিন সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে, যার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কৌশলীরা। আর যদি সেটা সত্য প্রমাণিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। এমন খবরই ভাসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গুজরাতের মুন্দ্রা বন্দর দিয়ে ভারত ইরানের তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানি করেছে কিনা তা খতিয়ে দেখতে ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন মার্কিন কৌশলীরা। যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। আমেরিকার ওই সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা গ্রাহ্য না করেই গুজরাটের মুন্দ্রা বন্দরের মাধ্যমে গোপনে ইরান থেকে তেল আমদানি করেছে আদানি এন্টারপ্রাইজ। সম্প্রতি বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার সেখানে দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদানি এন্টারপ্রাইজে এলপিজি সরবরাহের জন্য ব্যবহার হওয়া একাধিক ট্যাঙ্কারের কার্যকলাপ পর্যালোচনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যদিও এই অভিযোগ নস্যাৎ করে আদানি এন্টারপ্রাইজের মুখপাত্র বলেন, ইরান থেকে গোপনে আমরা কোনো তেল আমদানি করিনি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইচ্ছাকৃতভাবে আদানি গোষ্ঠীর সুনাম নষ্ট করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন বিচার বিভাগ কর্তৃক যে তদন্তের কথা বলা হচ্ছে তা সম্পর্কেও আমরা অবগত নই। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের তেল বা পেট্রোকেমিক্যাল পণ্যের সমস্ত ক্রয় বন্ধ করা উচিত এবং ইসলামী প্রজাতন্ত্র থেকে তেল কিনছেন এমন দেশগুলির উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন। গত বছরের নভেম্বরে মার্কিন কর্তৃপক্ষ ৬২ বছর বয়সী শিল্পপতি গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে মামলা করার পর এই উন্নয়ন ঘটে। অভিযোগ করা হয় যে তারা বিদ্যুৎ সরবরাহের চুক্তি নিশ্চিত করার জন্য ঘুষ দিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় আমেরিকান বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছিলেন। যদিও আদানি গ্রুপ অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং সব সম্ভাব্য আইনি আশ্রয় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে আদানি এন্টারপ্রাইজের একজন মুখপাত্র বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি সম্পূর্ণরূপে ভুল অনুমান এবং জল্পনা কল্পনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। কোম্পানির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আদানি গ্রুপ ভারতের কোনো বন্দরে ইরান থেকে কোনো পণ্য আমদানি করে না। এছাড়াও আদানি গ্রুপ এমন কোনো জাহাজ পরিচালনা বা সুবিধা প্রদান করে না যার মালিক ইরানি। আমাদের সমস্ত বন্দরে এই নীতি কঠোরভাবে মেনে চলা হয়। মুখপাত্র বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখিত চালানটি তৃতীয় পক্ষের লজিস্টিক অংশীদারদের মাধ্যমে একটি নিয়মিত বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে পরিচালিত হয়েছিল। তবে মার্কিন কৌশলীদের সন্দেহের তালিকায় যেহেতু বিষয়টি এসেছে, সেহেতু কেবল আদানির কোম্পানির সাফাই গাওয়াতে সেটা শেষ হবে না। আর যদি ইরান থেকে পেট্রোলিয়াম গ্যাস আমদানির ঘটনার ছিটে ফোটাও সত্যি হয়, তাহলে আদানির কারণে ভারত বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র। শুনতে অবাক লাগলেও এমনই এক বাস্তবতা তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা কোনো সাইফাই সিনেমার কাহিনী নয়, বরং এমন এক রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত যেখানে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ও সিদ্ধান্ত দেশটির ভেতরেই বিভেদ ও সংঘাতের সম্ভাবনা তৈরি করেছে বলে বেশ কিছু মার্কিন গণমাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে তার পরিণতি মানবিক সংঘাতের চেয়েও মারাত্মক হতে পারে, যা মুহূর্তেই ধসে দিতে পারে পশ্চিমা সাম্রাজ্যের স্থিতিশীল ভিত্তি। বিপত্তির শুরু ট্রাম্পের এক মন্তব্য থেকে। 2019 সালে ট্রাম্প আলোচনায় আনেন এক বিস্ময়কর প্রস্তাব। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে চায়।
বিশ্বের অনেকেই তার নিছক রসিকতা হিসেবে দেখলেও ট্রাম্প নিজের অবস্থানে অনড় ছিলেন। ডেনমার্ক প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করলে ট্রাম্প ক্ষুব্ধ হন। 2024 সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর আবারও গ্রিনল্যান্ড ইস্যু উত্থাপন করেন, তবে এবার আরও কঠোর ও আগ্রাসী ভাষায়। তিনি বলেন, প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করে হলেও গ্রিনল্যান্ড দখল করা হতে পারে। বিষয়টি তখন আর কৌতুকের পর্যায়ে থাকেনি, বরং রূপ নেয় এক মারাত্মক আন্তর্জাতিক সংকটে। গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অন্তর্গত এবং আন্তর্জাতিক আইনে যুক্তরাষ্ট্রের সেখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। কিন্তু ইতিহাস বলছে 1951 সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করে এবং অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। পরিস্থিতির জটিলতা এখানেই। যদি ট্রাম্প সত্যিই সেনাবাহিনী পাঠিয়ে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করেন, তাহলে দ্বিধাবিভক্ত অবস্থায় পড়বে যুক্তরাষ্ট্রেরই সেনাবাহিনী। কারণ একদিকে থাকবে প্রেসিডেন্টের নির্দেশ গ্রিনল্যান্ড আক্রমণের, অন্যদিকে থাকবে 1951 সালের চুক্তি অনুযায়ী সেই অঞ্চলের নিরাপত্তা রক্ষার বাধ্যবাধকতা। তখন যুক্তরাষ্ট্রের সেনারা একে অপরের মুখোমুখি হওয়ার মতো অস্বাভাবিক বাস্তবতায় পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে যদি গ্রিনল্যান্ডে মোতায়েন মার্কিন সেনারা আক্রমণ এড়িয়ে চলতে চান, অথচ নতুন করে পাঠানো বাহিনী প্রেসিডেন্টের আদেশে আক্রমণ চালায়। তখন সংঘাত শুধু আভ্যন্তরীণ থাকবে না, বরং আন্তর্জাতিক মাত্রাও পাবে। ডেনমার্ক নিশ্চয়ই একা দাঁড়িয়ে থাকবে না, তারা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তা চাইবে। কিন্তু সেখানেও এক বিশাল সমস্যা। যুক্তরাষ্ট্র নিজেই ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য, ফলে একদিকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালাচ্ছে, অন্যদিকে একই যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে আক্রমণ প্রতিরোধে অংশ নিতে বাধ্য। এই দ্বৈত ভূমিকা স্পষ্ট করে দেয় যে বিষয়টি আর কেবল একটি দ্বিপাক্ষীয় বিরোধ নয়, বরং একটি পূর্ণমাত্রার আন্তঃপশ্চিমা সংঘর্ষ এর দিকে এগিয়ে যেতে পারে। যদিও ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এখনও বাস্তবে রূপ নেয়নি, এটি ইতোমধ্যেই আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে। বরফ গলতে থাকায় নতুন শিপিং রুট, খনিজ সম্পদ ও সামরিক কৌশলগত অবস্থানের কারণে এটি হয়ে উঠেছে এক হটস্পট। এই অঞ্চল নিয়ে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে, আর ট্রাম্পের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের হঠাৎ সিদ্ধান্ত এই উত্তেজনাকে আরও জ্বালানি যোগাতে পারে। গ্রিনল্যান্ডের মতো একটি শান্ত ও বরফাচ্ছন্ন অঞ্চল নিয়ে সংঘাতের আশঙ্কা একসময় অসম্ভব মনে হলেও বর্তমানে বৈশ্বিক ভূরাজনীতিতে তা আর কল্পনার বাইরে নয়। আন্তর্জাতিক গবেষকদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ট্রাম্পের মতো নেতার অধীনে যুক্তরাষ্ট্র যদি নিজের পুরনো চুক্তি উপেক্ষা করে আক্রমণাত্মক পথে হাঁটে, তাহলে সামরিক, কূটনৈতিক ও নীতিগতভাবে তারা নিজের সঙ্গেই দ্বন্দ্বে জড়াতে পারে। দেখা যেতে পারে এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে ট্রাম্প দেখবেন শত্রু বাহিনীও মার্কিন পতাকা বহন করছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সামরিক দ্বন্দ্বে এবার নতুন মাত্রা যুক্ত হয়েছে ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করেও ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, আর তাতেই নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তির কার্যকারিতা নিয়ে।
2023 সালের অক্টোবরে ইসরায়েল ভূখণ্ডে থার্ড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ছিল ইরানপন্থী গোষ্ঠীগুলোর মিসাইল হামলা প্রতিহত করা। কিন্তু বাস্তবতা হলো ইয়েমেন থেকে ছোড়া দূরপাল্লার মিসাইল ঠেকাতে গিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কোনো কার্যকর ফলাফল বয়ে আনতে পারেনি। গত সপ্তাহে প্রথমবারের মতো থার্ড ব্যবহার করেও ইসরায়েলকে রক্ষা করতে পারেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে ইরান ভিত্তিক গণমাধ্যম তেহরান টাইমস। এই তথ্য যদি সত্য হয় তাহলে শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির ভাবমূর্তিও চ্যালেঞ্জের মুখে পড়বে। এর আগে আয়রন ডোম প্রযুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট প্রতিরোধে কার্যকর হলেও বড় ও দূরপাল্লার মিসাইল ঠেকাতে এর সীমাবদ্ধতা স্পষ্ট। থার্ড সেই ঘাটতি পূরণ করতে এসেছিল, কিন্তু তাও এবার প্রশ্নবিদ্ধ। ইসরায়েল চাইলে সরাসরি ইয়েমেনে হামলা চালাতে পারত, কিন্তু এখানেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সরাসরি সীমান্ত নেই। ইয়েমেনে পৌঁছাতে হলে সৌদি আকাশসীমা ব্যবহারের প্রয়োজন হয়, অথচ সৌদি আরব এখন পর্যন্ত ইসরায়েলকে সেই অনুমতি দেয়নি। সৌদি আরবের এই অবস্থান একদিকে যেমন ইয়েমেনকে রক্ষা করছে, অন্যদিকে ইসরায়েলের সামরিক কৌশলকেও সীমিত করে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান আপাতত গাজা, লেবানন ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে সামরিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি মাঠে নামতে পারছে না। এই শূন্যস্থান পূরণ করছে ইয়েমেন, যারা কার্যত ইরানের বি টিম হিসেবে কাজ করছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি একের পর এক মিসাইল ছুড়ে ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে, যদিও তাদের সফলতার হার বেশ কম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যও মাঝে মাঝে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে, কিন্তু জটিল ও বৈচিত্র্যময় ভূপ্রকৃতির কারণে ইয়েমেনকে পুরোপুরি দমন করা যাচ্ছে না। এই অবস্থায় ইয়েমেন গুরুত্বপূর্ণ এক কৌশলগত খেলোয়াড়ে পরিণত হয়েছে। থার্ডের ব্যর্থতার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি সত্যিই নিরাপদ? আবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের নিয়ন্ত্রণ আদতে কতটা শক্তিশালী? আর এই দুই প্রশ্নের উত্তর খুঁজতে নেতানিয়াহু হয়তো নতুন করে ভাববেন। বিশ্লেষকরা মনে করছেন, যদি থার্ডের ব্যর্থতা নিয়ে বিদ্রোহীদের দাবি সত্য হয়, তাহলে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই বাস্তবতায় ইসরায়েলের জন্য পরবর্তী দিনগুলো আরও কঠিন হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে ভবিষ্যৎ চিত্র নির্ভর করবে সৌদি আরবের অবস্থান, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং ইরান ইয়েমেন অক্ষের সামরিক কৌশলের উপর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনায় অগ্রগতি হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বার্তা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে তেহরান। 7 সপ্তাহের টানা আলোচনা শেষে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্রহণযোগ্য প্রস্তাব পেয়েছে ইরান, এমনটাই দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই আলোচনার শেষ ধাপে এসে দেখা দিয়েছে নতুন জটিলতা। গত সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, চুক্তি বাস্তবায়নের আগে কিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তা স্পষ্ট করতে হবে যুক্তরাষ্ট্রকে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ওয়াশিংটন থেকে এই বিষয়ে কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানকে সব ধরনের ইউরেনিয়াম মজুদ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে ইরান বলছে তারা এখনও বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রেখেছে। জাতিসংঘের একটি ফাঁস হওয়া প্রতিবেদনে উঠে এসেছে, ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম মজুদ করেছে। যদিও এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর চেয়ে কম, তবুও পারমাণবিক জ্বালানির জন্য প্রয়োজনীয় 4%-এর তুলনায় অনেক বেশি। এই পরিসংখ্যান ঘিরেই উদ্বেগ তৈরি হয়েছে পশ্চিমা বিশ্বে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম ক্ষুব্ধ। তিনি এটিকে রেড লাইন হিসেবেও উল্লেখ করেছেন বলে জানান তিনি। হোয়াইট হাউস অবশ্য বলছে তাদের প্রস্তাবই ইরানের জন্য সর্বোত্তম সুযোগ। যদিও তেহরান স্পষ্ট করেছে কোনো প্রস্তাব গ্রহণের মানেই তা মেনে নেওয়া নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেই আবারও জোর দিয়ে বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সংগ্রহ করে যাচ্ছে। জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইরান। তাদের অভিযোগ, কিছু পশ্চিমা দেশ জাতিসংঘের ওপর প্রভাব খাটিয়ে ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সব মিলিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ওয়াশিংটন আলোচনায় আপাত অগ্রগতি দেখা গেলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইউরেনিয়াম কার্যক্রমের মতো বিষয়গুলোই এখনও চূড়ান্ত সিদ্ধান্তের পথে প্রধান অন্তরায়। নতুন এই চুক্তির ভবিষ্যৎ কোন দিকে যায় তা নির্ভর করছে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা এবং বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতির ওপর। সময়ই বলে দেবে এই ঐতিহাসিক আলোচনার ফল কী দাঁড়ায়। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার ৬০০ দিন পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারপরও গাজার মানুষ মনোবল হারায়নি। এ নিয়ে মিডল ইস্ট মনিটরে লিখেছেন ইতিহাসবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সাইয়েদ মার্কোস তেনোরিও, যা মিডল ইস্ট মনিটরের ওয়েবসাইটে প্রকাশিত হয়। মার্কোস তেনোরিও লিখেছেন, আমি ইসরায়েল সহ বিভিন্ন দেশের অনেক বিশ্লেষকের লেখা পড়েছি, যারা প্রশ্ন তুলছেন এত দিন ধরে গাজায় নির্বিচারে ব্যাপক বিমান ও স্থল হামলা চালানোর পরও কেন ইসরায়েল সফল হতে পারছে না। নেতানিয়াহুর নাসিদ্রিস জায়নবাদী সরকার যুদ্ধের যে ৩ মূল লক্ষ্য নির্ধারণ করেছিল সেগুলোর কোনোটিই এখনো অর্জিত হয়নি। যেসব প্রশ্ন এখন সবচেয়ে বেশি সামনে এসেছে তা হলো, ইসরায়েল এখনো হামাসকে ধ্বংস করতে পারছে না কেন? এই অবস্থার কারণ কি? হামাস এত সাহস পায় কোথা থেকে? তারা কি ভাঙার মতো নয়? এসব প্রশ্ন থেকেই বোঝা যায় অনেকে বুঝতে পারছেন না যে হামাস হলো এক কঠিন প্রতিপক্ষ এবং ফিলিস্তিন জনগণ দৃঢ় প্রতিজ্ঞ। তারা নিজেদের ভূমি ছেড়ে যাবেন না এবং নিজেদের শেষ পর্যন্ত রক্ষা করবেন। গাজায় ইসরায়েলের অব্যাহত নৃশংস হামলায় অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রতিরোধ নেতাদের কেউ কেউ নিহত হয়েছেন। তারপরও ইসরায়েল গাজার বিজয় অর্জন করতে পারেনি। হামাস এখনও টিকে আছে, লড়ছে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার একই এলাকায় ফিরে যেতে বাধ্য করছে। মার্কোস তেনোরিও লিখেছেন, প্রাথমিক যে উপসংহার আমরা টানতে পারি সেটা হলো, জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধযন্ত্র ব্যর্থ হয়েছে। তারা গাজায় এক ধরনের অবসাদ ও ক্ষয়যুদ্ধের মধ্যে আটকা পড়েছে। ফলে ইসরায়েলি নেতাদের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, ইসরায়েলি সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে, সেনাবাহিনী মানসিকভাবে ভেঙে পড়ছে, প্রচুর সেনা মানসিক অবসাদে ভুগছেন এবং আত্মহত্যার হার বেড়ে গেছে। এসব কারণে অনেক সেনাকে চাকরি থেকে অব্যাহতি দিতে হচ্ছে। ইসরায়েলের জানা দরকার, তারা প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারে, কিন্তু পুরো যুদ্ধ তারা হারছে। মার্কোস তেনোরিওর মতে, নেতানিয়াহুর আকাঙ্ক্ষা ছিল গাজায় ২১ লাখ ফিলিস্তিনিকে বোমা মেরে ও অনাহারে রেখে ধ্বংস করে দেয়া। তিনি প্রতিদিনই নির্মম ও বর্বর উপায়ে তা করে যাচ্ছেন। অথচ পশ্চিমা শক্তিগুলো এ গণহত্যা বন্ধে শুধু কথার বুলি শুনিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলকে শ্রদ্ধা দেখাতে বাধ্য করতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গাজা খালি করার পরিকল্পনাও দিনের পর দিন ব্যর্থ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের ফ্যাসিবাদী বক্তব্যের পরও যাদের গাজা থেকে জোর করে তাড়ানো হয়েছিল বা ভুল প্রতিশ্রুতি দিয়ে সরানো হয়েছিল, তারা সাম্প্রতিক অস্ত্রবিরতির পর গাজায় ফিরেছেন। অবশ্য তাদের ঘরবাড়ি কিছুই অবশিষ্ট নেই, এমনটাই লিখেছেন বিশেষজ্ঞ মার্কোস।
এই 600 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইসরায়েল এমন এক ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করেছে যা ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শক্তির তুলনায় অনেক বেশি। ভিয়েতনাম যুদ্ধে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 15 টন বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম যুদ্ধ স্থায়ী হয়েছিল প্রায় 19 বছর। ওই যুদ্ধে 9,66,000-এর বেশি ভিয়েতনামের নাগরিক নিহত হয়েছিলেন। গাজায় ইসরায়েল প্রতি বর্গ কিলোমিটারে 275 টন বোমা ফেলেছে, যা ভিয়েতনামের তুলনায় 18 গুণ বেশি। এমন তথ্যই প্রকাশ করেছেন মার্কোস তেনোরিও। ইতিহাসবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মার্কোস তেনোরিও আরও লিখেছেন, ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থেকে যাওয়ার এবং প্রয়োজনে নিজেদের ভূমিতে মরার দৃঢ় সংকল্প এবং বিশ্বব্যাপী জনমত যেভাবে দ্রুত ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই দুটি বিষয় ভবিষ্যতে ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুঝে রাখা দরকার, এই বৈশ্বিক সমর্থন এখন শুধু বামপন্থী গোষ্ঠীগুলোর মধ্যেই নয়, মধ্যপন্থী ও ডানপন্থীদের মধ্যেও প্রবেশ করতে শুরু করেছে। গণহত্যার যৌক্তিক সমালোচনাকে ইহুদি বিদ্বেষ বলে অপবাদ দেওয়ার চেষ্টা আগের মতো আর কাজ করছে না। এর রূপালী গুলি ইসরায়েল ইতোমধ্যেই খরচ করে ফেলেছে। ইসরায়েল ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে গিয়ে তারা এখন পুরো পৃথিবীকে ফিলিস্তিন বানিয়ে ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী ও শহরের রাস্তায় কোটি কোটি মানুষ এখন ফিলিস্তিনিদের পক্ষে নেমে এসেছেন। প্রতিবেদনে এমনটাই লিখেছেন মার্কোস তেনোরিও। গাজার মানুষকে অবরুদ্ধ করতে গিয়ে এখন জায়নবাদী শাসন নিজেই অবরুদ্ধ হয়ে পড়েছে। এমনকি ইউভাল নোয়া হারারির মতো জায়নবাদী ইতিহাসবিদও এখন বলছেন জায়নবাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর গণহত্যা চালাচ্ছে, যেখানে তারা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র, গোলাবারুদ, বোমাসহ সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। আন্তর্জাতিক মানবিক আইনে সুরক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালেও নির্বিচারে বোমা ফেলা হচ্ছে। প্রতিবেদনটির শেষে মার্কোস তেনোরিও লিখেছেন, তবুও ইসরায়েল সরকার ফিলিস্তিনি প্রতিরোধকে ধ্বংস করার যে লক্ষ্য নিয়ে এতদিন বর্বরতা চালিয়ে এসেছে তা অর্জন করতে পারেনি এবং পারবেও না। ইসরায়েল কেবল অর্জন করতে পেরেছে যুদ্ধাপরাধ, জাতিগত নিধন, শিশু ও নারী হত্যা, অবকাঠামো ধ্বংস, গাজা উপত্যকার মানুষের জীবনের সবকিছু নিশ্চিহ্ন করে দেয়া। অন্যদিকে ফিলিস্তিনি জনগণ দেখাচ্ছেন ধৈর্য, প্রতিরোধ, দেশপ্রেম, মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা এবং তাদের প্রতিরোধের প্রতি নিঃশর্ত সমর্থন। পাল্টাপাল্টি হামলা চলাকালীন অবস্থাতেই ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় রাউন্ডের সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু আলোচনা আরও ধোঁয়াশার জন্ম দিয়েছে। দুই পক্ষ শুধু বন্দি বিনিময় এবং মৃতদেহ হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভ বলেছেন, দুই পক্ষ সব গুরুতর আহত ও অসুস্থ যুদ্ধবন্দী এবং 18 থেকে 25 বছর বয়সী তরুণ সৈন্যদের বিনিময় করবে। এছাড়া প্রায় 6,000 সৈন্যের মৃতদেহ ফেরত দেওয়া হবে। কিন্তু শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন বারবার একটি পূর্ণ ও শর্তহীন যুদ্ধবিরতি দাবি জানালেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার পক্ষ থেকে শুধু কিছু এলাকায় 2 থেকে 3 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ইউক্রেন তা মানতে রাজি হয়নি। ইউক্রেন এখনও দাবি করছে অন্তত 30 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, যাতে শান্তি আলোচনা এগোতে পারে। এই আলোচনার পটভূমিতে যুদ্ধের মাঠে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। 31 মে রাত থেকে 1 জুনের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 400-র বেশি ড্রোন এবং একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনের সেনারা জানিয়েছে তারা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে রাশিয়া। এতে ইউক্রেনের নাগরিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। 1 জুন ইউক্রেন রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালায়। এই হামলায় রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই হামলার জন্য ড্রোনগুলো গোপনে রাশিয়ায় প্রবেশ করানো হয়েছিল, যা 1 বছর ধরে পরিকল্পনা করা হচ্ছিল। এই হামলায় রাশিয়ার সামরিক সক্ষমতা সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
যুদ্ধের মাঠে পরিস্থিতি এখনও অস্থির। রাশিয়া সুমি ও খার্কিভ অঞ্চলে 1,25,000 সৈন্য মোতায়েন করেছে এবং আক্রমণ অব্যাহত রেখেছে। তাদের লক্ষ্য ইউক্রেনের ভেতর বাফার জোন তৈরি করা এবং আলোচনা প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে নিজেদের অবস্থান শক্তিশালী করা। অন্যদিকে ইউক্রেনও নিজেদের প্রতিরক্ষা ও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিয়েছেন। তবে রাশিয়া এখনও ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখা এবং দখলকৃত এলাকার স্বীকৃতি আদায়ের শর্ত চাপিয়ে দিচ্ছে। ইউক্রেন আন্তর্জাতিক নিরাপত্তা গ্যারান্টি এবং নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি জানাচ্ছে। সব মিলিয়ে ইস্তাম্বুল বৈঠক শান্তি প্রক্রিয়ায় আসার আলো জাগালেও যুদ্ধের মাঠে পরিস্থিতি এখনও উত্তপ্ত। দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনও অনেক বেশি। রাশিয়া ও ইউক্রেন উভয়ই নিজেদের অবস্থানে অনড় এবং যুদ্ধের মাত্রা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও এখন পর্যন্ত শান্তি আনতে পারেনি। এখন প্রশ্ন, কবে নাগাদ এই যুদ্ধের অবসান হবে? প্রতিদিনই বদলে যাচ্ছে সমীকরণ। এবার যুক্তরাষ্ট্র সন্দেহ করছে রাশিয়া আর চীনকে। এমন তথ্যই প্রকাশ্যে এসেছে বেশ কিছু গণমাধ্যমেও। যুক্তরাষ্ট্রের সন্দেহ প্রত্যক্ষভাবে নয়, তবে পরোক্ষভাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর পক্ষে ছায়া হয়ে কাজ করছে চীন এবং রাশিয়া। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বর্তমানে এক অভূতপূর্ব নিরাপত্তা সংকটের মুখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের উপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় এই রুট অনেকটা অচল হয়ে পড়েছে। মার্কিন নেতৃত্বে সামরিক জোটের পাল্টা হামলার মধ্যেও হুথিরা যেন পিছিয়ে যাওয়ার নামই নিচ্ছে না। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর অভিযোগ এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে। হুথিদের পাশে রয়েছে চীনের একটি বেসরকারি স্যাটেলাইট প্রযুক্তি সংস্থা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি নামে একটি বেসরকারি স্যাটেলাইট কোম্পানি হুথিদের কাছে রিয়েল টাইম স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে, যা তাদেরকে মার্কিন আর মিত্র দেশগুলোর জাহাজ শনাক্ত করে সুনির্দিষ্টভাবে আক্রমণ করতে সাহায্য করছে। এই সিজিএসটিএল আসলে চীনের সামরিক আর রাষ্ট্রীয় গবেষণা কাঠামোর একটি অংশ হিসেবেই কাজ করে বলে অভিযোগ উঠেছে। এর মালিকানায় রয়েছে চীনের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান এবং এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূপর্যবেক্ষণ স্যাটেলাইট পরিচালনা করে, যা সামরিক কার্যক্রমের ব্যবহারের উপযুক্ত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, লোহিত সাগর সহ সব আন্তর্জাতিক অঞ্চলে শান্তি আর স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। তবে পশ্চিমা পর্যবেক্ষকদের মতে চীন সরাসরি নয়, বরং বাণিজ্যিক ও প্রযুক্তিগত অংশীদারদের মাধ্যমে প্রক্সি হিসেবে হুথিদের সহায়তা করছে, যাতে তারা সরাসরি জড়িত না থেকেও ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে। কিছুদিন আগেও হুথি বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করত ইরান। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার সঙ্গে তাদের যোগাযোগ আর প্রযুক্তিগত সহায়তা বেড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে হুথিদের কাছে চীনের ড্রোন কম্পোনেন্ট, রাডার সিস্টেম এবং স্যাটেলাইট ডেটা পৌঁছানো এখন আর অস্বাভাবিক নয়। লোহিত সাগর দিয়ে বিশ্বের প্রায় 12% সামুদ্রিক বাণিজ্য এবং তেল পরিবহন হয়। হুথিদের এই কার্যক্রম কেবল যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, বরং গোটা বিশ্বের জ্বালানি পণ্য সরবরাহ চেইনের জন্য হুমকি তৈরি করেছে। বেশ কিছু আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এখন এই রুট এড়িয়ে দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করছে, যা জ্বালানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে, পণ্যের দামে প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হুথিদের লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি হুথি তার সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু হুথিদের প্রযুক্তিগত সক্ষমতা যেন ক্রমেই বেড়েই যাচ্ছে, তাই সামরিক ব্যবস্থায় এককভাবে তাদের থামানো সম্ভব নয় বলেই ধারণা। এই পুরো পরিস্থিতি তুলে ধরছে একটি গুরুতর বাস্তবতা, যা আধুনিক যুদ্ধ এখন আর শুধু গোলাবারুদ আর সেনাবাহিনীর ওপর নির্ভর করে না। তথ্য প্রযুক্তি আর স্যাটেলাইট নজরদারি এখন হয়ে উঠেছে নতুন যুদ্ধের অস্ত্র। এক দেশে থাকা বিদ্রোহী গোষ্ঠী কিভাবে আন্তর্জাতিক প্রযুক্তির সহায়তায় জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম হয়, সেটাই এখন নতুন প্রশ্ন।
হুথিদের কার্যক্রম ও চীনের ভূমিকা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় প্রভাব ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তা ভবিষ্যতের যুদ্ধনীতি ও নিরাপত্তা চ্যালেঞ্জের ধরন আমূল বদলে দিতে পারে। বিশ্বের বাণিজ্য নির্ভর অর্থনীতির জন্য এটি এক নতুন ধরনের হুমকি, যেখানে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই শুরু হয় এক জটিল প্রেক্ষাপটের সংঘর্ষ।